হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিনিক্স ইংলিশ হাব। তো আজকের এই ভিডিওতে আমি 40 মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউজ নিয়ে আলোচনা করব ফ্রম দ্য পোয়েম ওড টু আ নাইটিঙ্গেল রিটেন বাই জন কিটস। আপকামিং যে এসএলএসটি এক্সাম হতে চলেছে ডিসেম্বর মাসের মধ্যেই, তো সেই এক্সামের কথা মাথায় রেখে আমরা এই মক টেস্ট সেটটি নিয়ে এসেছি। এই সেটটি তোমাদের আপকামিং এক্সামে যথেষ্ট হেল্প করবে এবং এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো যথেষ্ট লেভেলের প্রশ্ন রাখা হয়েছে। এবং এই প্রশ্নগুলো অ্যানালিসিস করার পরে, প্রশ্নগুলো দেখার পরে তোমরা বুঝতে পারবে যে প্রশ্নের এসএলএসটি ইংলিশ প্রশ্নের লেভেল কেমন হতে পারে বা কিভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে। তাই ভিডিওটি প্রথম থেকে পুরোটা দেখতে থাকো। 40টা প্রশ্ন রয়েছে এবং বাছাই করা একদম 40টা প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষায় যথেষ্ট হেল্প করবে। আমাদের প্রথম প্রশ্ন দেখো, হোয়াট বেস্ট ডেসক্রাইবস দ্য স্পিকারস ইমোশনাল স্টেট ইন দ্য ওপেনিং স্ট্যান্জা। ওপেনিং স্ট্যান্জায় কবির মানসিক স্থিতি কেমন ছিল? অপশন কি ইলেশন, ফিজিক্যাল ইলনেস, জয়ফুল ইনটক্সিকেশন, এ পেইনড বাট প্লিজারেবল নামনেস। তাহলে কোন অপশনটা সঠিক হবে? অ্যাপ্রোপ্রিয়েট অপশন এখানে কোনটা? প্রথম স্ট্যান্ডায় কবি কি বলছেন সেটা তোমাদের জানতে হবে, তবেই কিন্তু এই প্রশ্নের উত্তর করতে পারবে। একদম সঠিক মিনিংটা যদি তুমি পড়ে থাকো তবেই কিন্তু কারেক্ট আনসারটা পারবে। ইলেশন কথার অর্থ কিন্তু জয়, ফিজিক্যাল ইলনেস মানে শারীরিক কোনো অসুস্থতা, জয়ফুল ইনটক্সিকেশন, এ পেইনড বাট প্লিজারেবল নামনেস। ফার্স্ট স্ট্যান্ডা যদি আমরা ভালো করে পড়ি তো প্রথম যে লাইনটা রয়েছে সেই লাইনটা আমাদেরকে মাথায় রাখতে হবে, মাই হার্ট এক্স। এই যে শব্দটা এক্স, এই এক শব্দটার মধ্যে কিন্তু পেন এবং প্লেজার দুটোর সহাবস্থান রয়েছে, দুটোই রয়েছে। এমন একটা প্লেজার যেটার জন্য আমি পেন অনুভব করছি। তাহলে সঠিক উত্তর এখানে কোনটা হবে? এ পেইনড বাট প্লিজারেবল নামনেস। ঠিক আছে, এবারে পরের অপশনটা দেখো, হোয়াই ডাজ দ্য স্পিকার ফিল টু হ্যাপি ইন দাইন হ্যাপিনেস। টু হ্যাপি ইন দাইন হ্যাপিনেস, দিস ইজ কোট ফ্রম দ্য পোয়েম। তো এটা কবি কেন ফিল করছেন? হি এনভিজ দ্য ওয়ার্ডস ইমর্টালিটি, হি ইজ ওভারওয়েলমড বাই দ্য ওয়ার্ডস জয়াস সং, হি রিগ্রেটস হিজ লস্ট ইউথ, হি ওয়ান্টস টু সিং উইথ দ্য বার্ড। সঠিক অপশন এখানে তোমরা বুঝতেই পারছো, অপশন বি, হি ইজ ওভারওয়েলমড বাই দ্য বার্ড সং। বার্ড সং এর যে জয়, নাইটিঙ্গেলের গানে যে আনন্দ রয়েছে, সেই আনন্দে কবি মুগ্ধ হয়ে গেছে, সেটা এখানে বোঝাচ্ছে। তাহলে অপশন বি অবশ্যই হবে সঠিক উত্তর। ঠিক আছে, এবার দেখো, হোয়াট ডাজ দ্য স্পিকার লং ফর ওয়েন হি ইমাজিনস আ ড্রট অফ ভিনটেজ। কবি একটা স্ট্যান্ডায় বলছে ও ফর এ ড্রট অফ ভিনটেজ। কবি একটা ড্রট অফ ভিনটেজ চাইছেন। কেন চাইছেন সেটা এখানে প্রশ্ন। অ্যাকচুয়াল ওয়াইন চাইছেন এটার মাধ্যমে তিনি, নাকি পোয়েটিক ইন্সপিরেশন চাইছেন, এসকেপ চাইছেন, না এসকেপ বা অবলিভিয়ন চাইছেন, নাকি ফিজিক্যাল প্লেজার চাইছেন? ভালো করে বুঝতে হবে, লাইন বাই লাইন অ্যানালিসিস তোমাদেরকে জানতে হবে, তবে কিন্তু প্রশ্নের উত্তর করতে পারবে। এখানে অ্যাকচুয়াল ওয়াইন তিনি চাইছেন না, তিনি পোয়েটিক ইন্সপিরেশন এই লাইনে এই স্ট্যান্ডায় চাইছেন না, তিনি ফিজিক্যাল প্লেজারও চাইছেন না, তিনি চাইছেন এসকেপ অ্যান্ড অবলিভিয়ন। এসকেপ অ্যান্ড অবলিভিয়ন, এটাই হচ্ছে সঠিক উত্তর। এসকেপ অ্যান্ড অবলিভিয়ন। ওকে, পরের প্রশ্ন, হোয়াট কজেস দ্য স্পিকার টু ফিল পেইন অ্যান্ড সরো ইন দ্য পোয়েম। কবিতায় আমরা দেখেছি যে কবি প্রচন্ড কষ্ট অনুভব করছেন, সেই কষ্টের কারণটা কি? কবিতায় তিনি এত কষ্টে কেন রয়েছেন? ডেথ অফ এ লাভড ওয়ান, তার কাছের কারো মৃত্যু ঘটেছে, কনসাস অ্যাওয়ারনেস অফ ইমপারমানেন্স, ফিজিক্যাল সাফারিং, হেট্রেড ফর নেচার। হেট্রেড ফর নেচার কখনোই কবির ছিল না, এটা এখানেই কাটা। ফিজিক্যাল সাফারিং, হ্যাঁ কবি ফিজিক্যাল সাফারিং এ ভুগছিলেন। তো এটাই কি তাহলে কবির কষ্টের একমাত্র কারণ বা অ্যাপ্রোপ্রিয়েট কারণ? ডেথ অফ এ লাভড ওয়ান, এই কবিতাটা পড়াতে গিয়ে আমি যে ব্যাকগ্রাউন্ড লেকচার দিয়েছিলাম, আমি ডিটেলসে আলোচনা করেছিলাম যে কোন কোন ঘটনা, কিডসের জীবনের কোন কোন ঘটনা এই কবিতাকে ইনফ্লুয়েন্স করেছে। তার বিলাভেড তাকে, তার যে ফেইল্ড রিলেশনশিপ ফ্যানি ব্রাউনের সঙ্গে, সেটার কথা উল্লেখ করেছিলাম। তার জীবনে বেশ কয়েকটা মৃত্যুর সম্মুখীন হতে হয়েছিল তাকে, সেগুলো আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। তো এখানে বলছে ডেথ অফ এ লাভড ওয়ান, এটাই কি একমাত্র অপশন যেটা কবিকে কষ্ট দিচ্ছে? পরেরটা দেখো, অপশন বি, কনসাস অ্যাওয়ারনেস অফ ইমপারমানেন্স। ইমপারমানেন্স মানে হচ্ছে ট্রানজিটরিনেস বা মর্টালিটি, মর্টালিটি। তাহলে এইটাই হবে আমাদের সঠিক উত্তর, এটাই হবে আমাদের সঠিক উত্তর। ডেথ অফ এ লাভড ওয়ান কাছাকাছি অপশন। ফিজিক্যাল সাফারিং, এর জন্য কবি কষ্টে ভুগছেন, এটার জন্য কবি কষ্টে ভুগছেন, কিন্তু সব থেকে যেটা বেশি কবিকে পীড়া দিচ্ছে সেটা হচ্ছে তার অ্যাওয়ারনেস অফ মর্টালিটি, হিউম্যান লিমিটেশন।
মোর্টালসদের যে লিমিটেশন সেটাই কবিকে কষ্ট দিচ্ছে সব থেকে বেশি। নাইটিঙ্গেল হচ্ছে ইমমর্টাল, the bird thou wast not born for death, bird thou wast not born for death, immortal bird। এইভাবে তিনি নাইটিঙ্গেলকে অ্যাড্রেস করছেন। আর যখন নিজের কথা বলছেন, যখন হিউম্যানসদের কথা বলছেন, তখন হিউম্যানসদের যে ইমোশন বা সমস্ত কিছু, তাদের যে ক্ষণস্থায়ী অস্তিত্ব, সেই অস্তিত্বের কথা বলছেন, এবং সেটাই কবিকে সব থেকে বেশি কষ্ট দিচ্ছে। তাহলে এখানে একদম কারেক্ট অপশন, অ্যাপ্রোপ্রিয়েট অপশন অ্যামং দিস উড বি কনসিয়াস অ্যাওয়ারনেস অফ ইমপারমানেন্স। ওকে, তারপরে চলো আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে কি বলছে, নাম্বার 5, why does the speaker wish to fade away into the forest with the bird? কবি কেন পাখিটার সঙ্গে ফরেস্টে হারিয়ে যেতে চাইছেন? কেন কেন কবি ফরেস্টে চলে যেতে চাইছেন, পাখির জগতে চলে যেতে চাইছেন? অপশন গুলো দেখো, হি ওয়ান্টস টু বি পার্ট অফ নেচার, তিনি নেচারের অংশ হতে চান। হি ইজ টায়ার্ড অফ সিটি লাইফ, সিটি লাইফের প্রতি তিনি টায়ার্ড হয়ে গেছেন। হি সিক্স টু এসকেপ হিউম্যান সাফারিং, হি ইজ বোর্ড। এখানে তোমরা যদি ভালো করে অপশন গুলো পড়ো তাহলে বুঝতে পারবে সঠিক একদম কারেক্ট অপশন হচ্ছে হি সিক্স টু এসকেপ হিউম্যান সাফারিং। মানুষের জীবনের যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, মিজারি, সাফারিং, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো থেকে তিনি দূরে যেতে চাইছেন। তার জীবনেও অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা রয়েছে, সেই যন্ত্রণাগুলো থেকে তিনি মুক্তি পেতে চাইছেন। আর মুক্তি পাওয়ার জন্যই তিনি নাইটিঙ্গেলের জগতে এসকেপ করতে চাইছেন। দিস ইজ আ পোয়েটিক ডিভাইস কল্ড এসকেপিজম। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। 6 নম্বরের প্রশ্ন, হাউ ডাজ দ্য স্পিকার রিঅ্যাক্ট টু দ্য আইডিয়া অফ ডাইং while listening to the nightingale? নাইটিঙ্গেলকে শুনতে শুনতে মৃত্যু বরণ করার যে আইডিয়া, সেই আইডিয়াটাকে কবি কেমন ভাবে প্রেজেন্ট করছেন, বা এর এই আইডিয়ার প্রতি তার রিয়াকশন কেমন? অপশন কি, উইথ টেরর, এরকম সময় যদি মৃত্যু হয় তাহলে তিনি খুব ভয় পাবেন। উইথ জয় অ্যান্ড কাম, উইথ রিগ্রেট, উইথ কিউরিয়াসিটি। আগ্রহের সঙ্গে দেখছেন ব্যাপারটাকে, রিগ্রেটের সঙ্গে দেখছেন, না আনন্দের সঙ্গে এবং কাম পিসফুল ওয়েতে দেখছেন? অবশ্যই জয় এবং কাম হবে সঠিক উত্তর। কবি চাইছেন, ইউজফুল ডেথকে তিনি ডাকছেন। আই হ্যাভ বিন হাফ ইন লাভ উইথ ডেথ মেনি আ টাইমস। কবি কবিতার লাইনে বলছেন যে আমি মৃত্যুর প্রেমে পড়েছি অনেকবার। সেই মৃত্যুটা কেমন মৃত্যু? ইউজফুল মৃত্যু, ইউজফুল ডেথ, শান্তিপ্রিয় মৃত্যু। তাহলে সফট একটা ডেথকে কবি কিন্তু ডাকছেন, আনন্দের সাথে ডাকছেন। তাহলে এখানে অবশ্যই অপশন বি হবে সঠিক। এবার আমরা পরের প্রশ্নে যাব। দেখো, what is the significance of the line do I wake or sleep? This is the last line, last stanza এই লাইনটা রয়েছে। তো সেখানে এই লাইনটার সিগনিফিকেন্সটা কি, এই লাইনের সিগনিফিকেন্সটা কি সেটা তোমাদের বুঝতে হবে। ইট শোজ দ্য স্পিকার হ্যাজ ফলেন অ্যাসলিপ। এই লাইনটার মানে যে স্পিকার ঘুমিয়ে পড়েছে, সেটা কি? It highlights the blurred line between dream and reality. It is rhetorical to mock death. It asks if the bird song was real. Actually এটা হবে, it highlights the blurred line। এখানে মাথায় রাখবে blurred line, blurred শব্দটা এখানে খুব ইম্পর্টেন্ট। blurred line between dream and reality। কবি এতক্ষণ স্বপ্ন দেখছিলেন নাকি বাস্তবে ছিলেন, বা তিনি এই গান শোনার পরে তিনি যে জগতে ফিরে এসেছেন সেটা বাস্তব না আগেরটা বাস্তব ছিল? এইরকম একটা কনফিউশনে, একটা অ্যাম্বিগুয়াস স্টেটে কবিতাটা শেষ হচ্ছে। তাহলে অবশ্যই এই ব্লার্ড লাইন বিটুইন ড্রিম অ্যান্ড রিয়েলিটি উড বি দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, অপশন বি এখানে সঠিক। তারপরে এটা দেখো, হোয়াট ফাইনাল টোন ডাজ দ্য পোয়েম অ্যাডাপ্ট? পোয়েমের ফাইনাল টোনটা কি? আমি একটু ওকে বলেই দিলাম যে একটা অ্যাম্বিগুয়াস স্টেটে কবিতাটা শেষ হচ্ছে। তাহলে সঠিক উত্তর এখানে কোনটা হবে? অ্যাম্বিগুয়াসনেস কোনটাতে বোঝাচ্ছে? জয়ফুল রেজলিউশন কবিতায় নেই, শেষে কিন্তু জয়ফুল রেজলিউশন আমরা দেখতে পাচ্ছি না। স্যাটিসফাইং ক্লোজার না, দ্য পোয়েট ইজ নট স্যাটিসফাইড অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম। মেলানকোলিক কনফিউশন, এই যে দেখো এখানে মেলানকোলিক কনফিউশন, এখানে আমরা পেয়ে গেলাম আমাদের যেটা অ্যাম্বিগুয়াস স্টেট আমি বলছিলাম, কনফিউশনের মাধ্যমে আমরা কিন্তু সেটা পেয়ে গেলাম। লাস্ট অপশন কি রয়েছে একবার দেখে নিই, অপটিমিস্টিক এনলাইটমেন্ট। না, অপটিমিজম কিন্তু এই কবিতার টোন না। কবি কিন্তু সবসময় মেলানকোলিক, সবসময় নেগেটিভ ফিলিংস আমাদের সামনে প্রকাশ করছেন। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? মেলানকোলিক কনফিউশন। ঠিক আছে, চলো এবার আমরা পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন কি, হোয়াট ডিভাইস ইজ ইউজড ইন মাই হার্ট এক্স এন্ড এ ড্রাউজি নামনেস পেইনস? ফার্স্ট লাইন, কবিতার ফার্স্ট লাইনে এখানে কোন লিটারারি ডিভাইস ব্যবহার করা হয়েছে? লিটারারি ডিভাইস অর্থাৎ ফিগারস অফ স্পিচ, কোন ফিগার অফ স্পিচ এই লাইনটাতে ব্যবহার করা হয়েছে? তোমরা যদি কোনো এসএলএসটি ইংলিশ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ যারা, তারা অবশ্যই মনে রাখবে যে প্রত্যেকটা কবিতায় যতগুলো ফিগারস অফ স্পিচ রয়েছে সেগুলো তোমাদের মনে রাখতে হবে, এবং ফিগারস অফ স্পিচ সম্পর্কে একটা কমপ্লিট ধারণা তোমাদের রাখতে হবে।
কোন লাইনে কি ফিগার্স অফ স্পিচ রয়েছে সেটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে। এটা যেমন একটা ফিগার্স অফ স্পিচ রয়েছে। আরেকটা জিনিস এখানে বলে রাখি ফিগার্স অফ স্পিচের ক্ষেত্রে, যেগুলো একটু আনকমন ফিগার্স অফ স্পিচ, যেমন ধরো অ্যানাডিপ্লোসিস বা ডায়াকো, এগুলো অনেক সময় জিজ্ঞেস করে দেয়। এগুলো আমরা বুঝতে পারি না যে কি এগুলো, তার কারণ কমন যে ফিগার অফ স্পিচ, সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, অ্যালিটারেশন, এগুলো আমরা সাধারণত পেরে যাই বা জানতে পারি, স্টুডেন্টসদের সমস্যা হয় না। কিন্তু যেগুলো একটু আনকমন সেগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। যারা আমাদের ক্লাসে রয়েছে, নাইটিঙ্গেলের ক্লাস যখন আমি করিয়েছি তখন ডিটেলসে শুধুমাত্র ফিগার্স অফ স্পিচ এবং ফর্ম, কন্টেন্ট, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু সিম্বলস, এগুলো নিয়েই আমি একটা ক্লাস স্পেন্ড করেছি। তোমাদের আশা করি সমস্যা হবে না। তাহলে দেখো, মাই হার্ট একস আর ড্রাউজি নামনেস পেইনস, এখানে কি হাইপারবল রয়েছে, সিমিলি, পার্সনিফিকেশন, মেটাফোর, কোনটা রয়েছে? অ্যাকচুয়ালি এখানে উত্তর হবে পার্সনিফিকেশন। কেন পার্সনিফিকেশন হচ্ছে? পার্সনিফিকেশন কাকে বলে? যখন কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট, নেচার বা অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে আমরা পার্সোনাল কোয়ালিটি অ্যাট্রিবিউট করি তখন সেটাকে পার্সনিফিকেশন বলে। তো এখানে এই যে ড্রাউজি নামনেস, ড্রাউজি নামনেসটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। সেই ড্রাউজি নামনেসকে আমরা একটা পার্সোনাল কোয়ালিটি দিয়ে দিচ্ছি পেইনস, পেইন দেওয়া, ব্যথা দেওয়া বা ব্যথা অনুভব করা। এই যে কোয়ালিটি, এটা কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া ব্যথা অনুভব করতে পারে না বা ব্যথা দিতে পারে না। তাহলে এটাই হচ্ছে এখানে পার্সনিফিকেশন এর ইন্ডিকেশন আমরা পেয়ে গেলাম। পরের প্রশ্নটা দেখো, অ্যাজ দো অফ এ হেমলক আই হ্যাড ড্রাঙ্ক ইজ অ্যান এক্সাম্পল অফ, এটাও কোন ফিগার্স অফ স্পিচের এক্সাম্পল? এটা আশা করি তোমরা সবাই পারবে, তার কারণ এখানে অ্যাজ রয়েছে, তাই না? অ্যাজ, লাইক, এই সমস্ত জিনিসগুলো যদি থাকে, কোনো কম্প্যারিজন যদি অ্যাজ, লাইক এগুলো ব্যবহার করে করা হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে চোখ বন্ধ করে সিমিলি বলতে পারি। তাহলে এখানে সিমিলি রয়েছে, সিমিলি হচ্ছে সঠিক উত্তর। চলো এবার আমরা পরের প্রশ্ন যাব। দেখো, ডান্স, প্রভিন্সিয়াল সং এন্ড সানবার্ন মার্ক এমপ্লয়েজ, এখানেও কোন ফিগার অফ স্পিচ বা লিটারেরি ডিভাইস ব্যবহার করা হয়েছে? কনসোনেন্টস, সেনেডকি, ইমেজারি, আইরনি। এখানে অ্যাকচুয়ালি মিনিংটা বুঝতে হবে তোমাদের। ডান্স, প্রভিন্সিয়াল সং এন্ড সানবার্ন মার্ক, এই শব্দগুলোর মাধ্যমে কবি একটা মেরি মেকিং ফিস্টের ইমেজ ক্রিয়েট করতে চাইছেন, একটা আনন্দের ইমেজ ক্রিয়েট করতে চাইছেন, একটা মানে সবাই মিলে ডান্স করছে, গান গাইছে, ঠিক আছে, এবং মার্ক করছে, পার্টি করছে, এরকম একটা ইমেজ ক্রিয়েট করতে চাইছেন। তাহলে অবশ্যই এটা হবে ইমেজারি। তোমাদের এগুলো বুঝতে হবে, ঠিক আছে? হাউ ডাজ কিডস ইউজ সাউন্ড ডিভাইসেস টু মিমিক বার্ড সং? সাউন্ড ডিভাইসেস, এটা একটা টেকনিক্যাল স্টাইলিস্টিক প্রশ্ন। স্টাইলিস্টিক অ্যানালিসিস থেকে অনেক সময় প্রশ্ন আসে যে কবিতা যখন আমরা আবৃত্তি করছি, কবিতাটা যখন আবৃত্তি করছি, কবিতার যে সাউন্ড, সেই সাউন্ডটা কেমন, কোন ধরনের সাউন্ড ডিভাইস কবি ব্যবহার করেছেন। দেখো অপশনগুলো দেখো, উইথ হার্শ কনসোনেন্টস, হার্শ কনসোনেন্টস রয়েছে কিছু, যেগুলো উচ্চারণ করতে আমাদের গলাগুলো কেঁপে যায়। ফোনেটিক্স তোমরা পড়েছো যারা, তারা বুঝতে পারবে যে কিছু কিছু সেন্টেন্সকে আমরা ফ্রিকেটিভস বলি, যেগুলো উচ্চারণ করার সময় আমাদের এখানে একটা ভাইব্রেটিং আওয়াজ হয়। তো সেই রকম কনসোনেন্ট কখন ব্যবহার করা হয়? যখন কঠিন কিছু, রিয়েলিটি একদম মানে ভায়োলেন্ট কিছু বলা হয়, তখন আমরা এগুলো ব্যবহার করি। থ্রু এনজামমেন্ট এন্ড সফট অ্যালিটারেশন, আর সফট অ্যালিটারেশন আমরা কখন ব্যবহার করবো? যখন মিষ্টি কোনো কিছু, সুন্দর কোনো কিছু, ডিলাইটফুল কোনো কিছু ডেসক্রাইব করবো, তখন আমরা সফট অ্যালিটারেশন ব্যবহার করবো। পরেরটা দেখো, থ্রু লং ভাওয়েলস, লং ভাওয়েলস এর ক্ষেত্রেও লং ভাওয়েলস আমরা কখন ব্যবহার করি? যখন কোনো ডিফিকাল্ট কিছু ডেসক্রাইব করি, তখনই আমরা লং ভাওয়েলস ব্যবহার করি। থ্রু সাডেন পজ, পজ আমরা কখন ব্যবহার করি? যখন আমাকে কোনো কিছু ভাবতে হয়, তখন আমরা কবিতায় পজ ব্যবহার করি। তো এখানে নাইটিঙ্গেলের যে সং, বার্ড সং, সেটা অ্যাকচুয়ালি কি? ডিলাইটফুল সং, খুবই মিষ্টি, জয়ফুল সং। তাহলে এখানে কবি যে ডিভাইসটা অ্যাপ্লাই করছেন সেটা হচ্ছে এনজামমেন্ট অ্যান্ড সফট অ্যালিটারেশন। এনজামমেন্ট জিনিসটা কি? যখন ধরো একটা কবিতার লাইন, মানে কবিতায় তো লাইন থাকে, সেই লাইনটা ধরো একটা লাইনে কোনো থট শেষ হচ্ছে না, পরের লাইনে আবার কন্টিনিউ হচ্ছে, তখন সেটাকে আমরা বলি এনজামমেন্ট। যত তোমাদের কবিতায়, নাইটিঙ্গেল কবিতায় এরকম আছে, অফ সাম মেলোডিয়াস প্লট, ইন সাম মেলোডিয়াস প্লট অফ উইকেন্ড গ্রিন। এই যে ইন সাম মেলোডিয়াস প্লট, এটা ইনকমপ্লিট, কিন্তু অফ উইকেন্ড গ্রিন যেটা পরের লাইনে রয়েছে সেটা বলছি যখন, তখন কমপ্লিট হচ্ছে। এটা কেন হচ্ছে? তার কারণ যে বার্ড সং সেটা হচ্ছে অটোমেটিক, এটাকে কন্ট্রোল করা যায় না। এই ব্যাপারটা বোঝাতে গিয়েই কবি বিভিন্ন রকম ডিভাইস ব্যবহার করেছেন, তার মধ্যে একটা হচ্ছে এনজামমেন্ট। এনজামমেন্টের মাধ্যমে কবি বোঝাতে চাইছেন যে বার্ড সং বা নাইটিঙ্গেলের যে সং, সেটা হচ্ছে অটোমেটিক্যালি একদম স্পন্টেনিয়াসলি বেরিয়ে আসছে, সেটাকে কখনোই কন্ট্রোল করা যেতে পারে না। তার জন্য এখানে সঠিক উত্তর হবে থ্রু এনজামমেন্ট অ্যান্ড সফট অ্যালিটারেশন। এগুলো ভালো করে বুঝে নেবে, এই ধরনের প্রশ্ন তোমরা কোনো বইয়ে পাবে না। এত সুন্দর করে অপশন চুজ করা জিনিস তোমরা কোথাও পাবে না। বাজারে যে সমস্ত বইগুলো রয়েছে, তোমরা নিশ্চয়ই বারবার করে বইগুলো পড়েছো, সেখানে দেখবে যে অপশন
এমন ইজি অপশন সেখানে দেওয়া রয়েছে, সঠিক উত্তরটা ঠিক আছে, কিন্তু বাকি যে অপশন গুলো রয়েছে সেখানে তোমাকে কোনো মানে কনফিউশনই ক্রিয়েট হচ্ছে না মাইন্ডে, তোমাকে ভাবতেই হচ্ছে না যে কোনটা সঠিক উত্তর। কিন্তু তোমরা যদি লাস্ট এসএলএসটি এক্সামের কোয়েশ্চেন পেপার দেখো, মাদ্রাসা কোয়েশ্চেন পেপার দেখো, তাহলে সেখানে দেখবে যে কোয়েশ্চেন গুলোর যে অপশন সেগুলো খুবই কনফিউজিং, খুবই ডিফিকাল্ট অপশন রাখা হয়েছে, সেগুলো তোমাকে বারবার ভাবতে হচ্ছে, তারপরে তুমি সঠিক উত্তরটা করতে পারছো। ঠিক সেই রকমই অপশন আমরা এখানে রেখেছি, এবং আমাদের ব্যাচে যারা এনরোল রয়েছে তাদের ক্ষেত্রেও আমরা কিন্তু এইরকম মক টেস্ট প্রত্যেক সপ্তাহে 4টে করে মক টেস্ট নিচ্ছি, মান্থলি মক টেস্ট নিচ্ছি। তো তোমরা যদি এই আমাদের ব্যাচে এনরোল হতে চাও, তাহলে নিচের যে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে এক্ষুনি কন্ট্যাক্ট করো এবং আমাদের ব্যাচে এনরোল হয়ে যাও। এই ব্যাচে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবে এবং আমাদের ব্যাচে এনরোল হতে পারবে। সেখানে একদম প্রত্যেকটা পোয়েম, ড্রামা, শর্ট স্টোরি সমস্ত কিছু লাইন বাই লাইন এক্সপ্লেন করা হবে, তার সাথে সাথে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করানো হবে। ঠিক আছে, চলো এবার আমরা পরের প্রশ্নে যাব। নেক্সট যে প্রশ্নটা আমাদের রয়েছে, হোয়াই ডাজ দ্য স্পিকার অ্যাডমায়ার দ্য নাইটিঙ্গেল সংস? নাইটিঙ্গেলের সংকে কবি এত অ্যাডমায়ার কেন করছেন, এত প্রেজ কেন করছেন? ইট ইজ কনস্ট্যান্ট অ্যান্ড ইটারনাল, ইট ইট ইজ সাং জাস্ট ফর হিম, হিম অর্থাৎ পোয়েট, শুধুমাত্র পোয়েটের জন্যই নাইটিঙ্গেল গান গাইছে। ইট ইজ আ রিলিজিয়াস হাইম, রিলিজিয়াস সং, ইটস ইটস লাউড অ্যান্ড এনার্জেটিক। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, ইট ইজ কনস্ট্যান্ট অ্যান্ড ইটারনাল। নাইটিঙ্গেলের যে গান সেটা কখনো শেষ হয় না, সেটা একদম যুগ যুগ ধরে চলে আসছে, একদম এনশিয়েন্ট টাইমস থেকে, রুথের সময় থেকে, মিডাইভাল টাইম থেকে একদম প্রেজেন্ট পর্যন্ত চলে আসছে, এবং ফিউচারেও কবি যখন লিখছেন তারপরেও কিন্তু নাইটিঙ্গেলের গান চলতে থাকবে। এই কারণের জন্যই কবি কিন্তু নাইটিঙ্গেলের গানকে এত পছন্দ করছেন, তার কারণ আমরা হিউম্যান বিং, আমরা কিন্তু ইটারনাল না, আমরা ইমমর্টাল না, আমরা হচ্ছে ট্রানজিটরি, আমরা হচ্ছে ফিকল। তার জন্যই কবি নাইটিঙ্গেলকে এতটা পছন্দ করছেন। ঠিক আছে, ইট ইজ কনস্ট্যান্ট অ্যান্ড ইটারনাল উড বি দ্য কারেক্ট অপশন। নেক্সট, ভিউলেস উইংস অফ পোয়েজি ইজ আ মেটাফর ফর। ভিউলেস উইংস অফ পোয়েজি বলতে কি বোঝানো হয়েছে, বা এটার মাধ্যমে কবি অন্য একটা মেটাফর ব্যবহার করছেন, এর মিনিংটা কি, কার সাথে কি বোঝাতে চাইছেন? দ্য পাওয়ার অফ পোয়েট্রি, দ্য স্পিড অফ ইমাজিনেশন, দ্য সাউন্ড অফ দ্য নাইটিঙ্গেল, নেচার্স বিউটি। ভিউলেস উইংস অফ পোয়েজি বলতে তোমরা জানো যে পোয়েটিক ইন্সপিরেশন, সেই পোয়েটিক ইন্সপিরেশনকে বোঝাচ্ছে, ক্লাসে তোমাদের বারবার বলা হয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে দ্য পাওয়ার অফ পোয়েট্রি। ঠিক আছে, স্পিড অফ ইমাজিনেশন না, পাওয়ার অফ পোয়েট্রি। পোয়েট্রির মাধ্যমে, পোয়েট্রির যে ইমাজিনেটিভ পাওয়ার বা ক্রিয়েটিভ পাওয়ার, সেই পাওয়ারের মাধ্যমে কবি নাইটিঙ্গেলের জগতে পৌঁছতে চাইছেন। তাহলে এখানে সঠিক উত্তর হবে দ্য পাওয়ার অফ পোয়েট্রি। চলো এবার পরের প্রশ্ন দেখবো। এখানে কি বলছে পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ এনজামমেন্ট ইন সাম মেলোডিয়াস প্লট অফ বিকেন গ্রিন? সেম এক্সাম্পল, আমি একটু আগে এক্সাম্পলটা দিয়েই দিয়েছি, তোমাদেরকে উত্তরটা বোঝালাম, লাইনটা বোঝালাম যে এনজামমেন্ট কথার অর্থ কি। একটা লাইনে যখন থট শেষ হচ্ছে না, যখন সেই সেম থট পরের লাইনে কন্টিনিউ করছে, তখন সেটাকে আমরা এনজামমেন্ট বলি। এটা একটা লিটারারি ফিগার বা ফিগার অফ স্পিচ। তাহলে এখানে দেখো ইন সাম মেলোডিয়াস প্লট, তারপরে লাইনটা পরের লাইনে চলে যাচ্ছে, থটটা পরের লাইনে যাচ্ছে, অফ বিকেন গ্রিন, এতদূর পর্যন্ত যখন আসছে তখন কিন্তু আবার থটটা কমপ্লিট হচ্ছে। নাইটিঙ্গেল কোথায় গান গাইছে? একটা মেলোডিয়াস প্লট, যেখানে অনেক বীজ গাছ রয়েছে। তাহলে এই এনজামমেন্টের ইফেক্টটা কি সেটা আমাদের অপশনগুলো দেখি এবার। ডিসরাপ্টস রিদম, পোয়েমের যে রিদম সেটাকে কি ডিসরাপ্ট করছে এনজামমেন্টের জন্য। এমফাসাইজেস ডালনেস, বিরক্তি বোঝাচ্ছে বা বোরডম বোঝাচ্ছে এনজামমেন্ট। মিরর্স ন্যাচারাল ফ্লো অফ বার্ড সং, শোজ হেজিটেশন। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, হেজিটেশন। হেজিটেশন না, তার কারণ হেজিটেশন হলে পজ থাকতো, কবিতায় পজ নেই, কবিতায় একটা ন্যাচারাল ফ্লোকে ইন্ডিকেট করছে, তাই না? আমি একটু আগে বোঝালাম তোমাদের যে নাইটিঙ্গেলের যে গান সেটা হচ্ছে ন্যাচারাল, স্পন্টেনিয়াসলি বেরিয়ে আসছে, তাই সেটাকে কেউ কন্ট্রোল করতে পারে না। এই ইমোশনটাকে বোঝানোর জন্যই কবি এনজামমেন্ট ব্যবহার করছেন তার কবিতায়। পরের প্রশ্ন দেখো, ফরলর্ন দ্য ভেরি ওয়ার্ড ইজ লাইক এ বেল। এই যে ফ্রেজ, এখানে কি ব্যবহার করা হয়েছে? ইউজেস সিমিলি, হাইপারবল, রেটোরিক্যাল কোয়েশ্চেন, পার্সনিফিকেশন। তোমরা জানো অ্যাজ যদি থাকে বা লাইক যদি থাকে তাহলে সেটাকে আমরা বলি সিমিলি। তাহলে এখানে লাইক রয়েছে, অবশ্যই সিমিলি হবে সঠিক উত্তর। এরপরে যত আমরা এগিয়ে যাব প্রশ্ন কিন্তু তত কঠিন হবে, জটিল হবে, অপশন কিন্তু আরো কনফিউজিং আসতে চলেছে। তাই
ভিডিওটি দেখতে থাকো এবং তোমরা নোট করতে থাকো। একবার দেখে যদি বুঝতে না পারো তাহলে বারবার ভিডিওটা দেখবে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, আ মেজর থিম ইন দ্য পোয়েম, কবিতার একটা মেজর থিম কি এগুলোর মধ্যে? গ্লোরি অফ ওয়ার্ক, না ওয়ার্কে গ্লোরিফাই করছে না কবিতার মধ্যে? পাওয়ার অফ লজিক, লজিকের পাওয়ারকেও তিনি ইন্ডিকেট করছেন না কবিতার মধ্যে? এসকেপিজম অ্যান্ড দ্য লিমিটস অফ ইমাজিনেশন, ইয়েস, এটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন আমাদের পড়ার দরকার নেই। পলিটিক্যাল রিভলিউশন, না, কবিতায় পলিটিক্যাল রিভলিউশনের কথা বলা নেই। তাহলে সঠিক উত্তর হবে এসকেপিজম। কবি কিন্তু এসকেপ করতে চাইছেন, ইমাজিনেশনের মাধ্যমে এসকেপ করতে চাইছেন, কিন্তু লাস্টে গিয়ে দেখলাম যে ইমাজিনেশনেরও কিছু লিমিটস রয়েছে, এ কিন্তু পার্মানেন্টলি এসকেপিজম দিতে পারে না আমাদেরকে, ক্ষণস্থায়ী এসকেপিজম দিতে পারে, জাস্ট কিছু সময়ের জন্য আমাদেরকে ভুলে যেতে সাহায্য করে ইমাজিনেশন, কিন্তু একদম পার্মানেন্টলি যে আমি রিয়েলিটিকে ভুলে আমার দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্ত কিছুকে ভুলে যাব, সেটা কখনোই সম্ভব না। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি। ওকে, পরের প্রশ্ন দেখো, হোয়াট লিটারারি ডিভাইস ইজ ইউজড ইন লাইট উইং ড্রায়াড অফ দ্য ট্রিজ? লাইট উইং ড্রায়াড অফ দ্য ট্রিজ এই লাইনে কোন লিটারারি ডিভাইস ব্যবহার করা হয়েছে? লিটারারি ডিভাইস থেকে অনেকগুলো প্রশ্ন রয়েছে, তার কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। লিটারারি ডিভাইস প্রত্যেকবার পরীক্ষাতে আসে। তাহলে এখানে কি বলছে, কোন লিটারারি ডিভাইস ব্যবহার করা হয়েছে? অ্যাপোস্ট্রফি। তোমাদেরকে জানতে হবে অ্যাপোস্ট্রফি কাকে বলে। যখন কবিতায় কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট বা অ্যাবসেন্ট পারসনকে বা কোনো ন্যাচারাল অবজেক্টকে, সরি ন্যাচারাল কোনো থিংসকে আমরা যখন কোনো কোনো ন্যাচারাল ফেনোমেনা হতে পারে বা কোনো পার্ট অফ নেচারকে যখন অ্যাড্রেস করা হয়, তখন আমরা সেটাকে অ্যাপোস্ট্রফি বলতে পারি। অ্যালিউশন কাকে বলে? কোনো মিথোলজিক্যাল ঘটনাকে বা কোনো হিস্টোরিক্যাল ঘটনাকে যখন রেফার করা হয় পোয়েমে, তখন সেটাকে বলা হয় অ্যালিউশন। অক্সিমরন কাকে বলে? যখন দুটো কমপ্লিটলি অপোজিট ওয়ার্ড পাশাপাশি বসে, তখন সেটাকে আমরা অক্সিমরন বলি। অ্যালিগরি কাকে বলে? তোমরা জানো অ্যালিগরিক্যাল মিনিং বলা হয় যে একটা জিনিস বলছি কিন্তু তার মাধ্যমে অন্য একটা কিছু বোঝাচ্ছি, সেটাকে আমরা অ্যালিগরি বলতে পারি। তাহলে এখানে ড্রায়েড শব্দটা মাথায় মাথায় রাখবে যে ড্রায়েড কাকে বলছে। ড্রায়েড হচ্ছে উড নিম্ফ, উড নিম্ফদেরকে ডায়াড বলছে অ্যাকর্ডিং টু গ্রিক মিথোলজি। তাহলে এখানে একটা মিথোলজিক্যাল অ্যালিউশন রয়েছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি, অ্যালিউশন। ঠিক আছে, এবার আমরা যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, হোয়াট রোল ডাজ ডেথ প্লে ইন দ্য পোয়েম? ডেথের রোল কি কবিতায়? একদম ভাবতে হবে, কবিতা প্রশ্ন পড়লে সঙ্গে সঙ্গে উত্তর পারবে না, কিন্তু অপশনগুলো পড়তে হবে, তোমাকে অ্যানালাইজ করতে হবে, তারপরে কিন্তু উত্তর করতে পারবে। এমন এমন কিছু এমসিকিউ সেট তোমরা ইউটিউবে পাবে, বিভিন্ন ওয়েবসাইটে পাবে, সেখানে দেখবে যে প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গে বা অপশনগুলো দেখার সঙ্গে সঙ্গে তুমি উত্তরটা পেরে যাচ্ছ। পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসবে না, পরীক্ষায় একটু লেভেলের প্রশ্ন আসবে, তাই তোমাদের লেভেলের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, ডেথ এর রোল কি? আ রেজলিউশন, অ্যান অ্যালিউরিং এসকেপ, অ্যান অ্যান্টাগনিস্ট, আ মেটাফর ফর ফেইলিয়ার। কোনটা সঠিক উত্তর? ডেথ কিন্তু অ্যালিউরিং রোল প্লে করছে। অ্যালিউর কথার অর্থ কি? অ্যালিউর কথার অর্থ হচ্ছে তোমাকে প্রলোভন দেখানো। ডেথ কিন্তু কবিকে প্রলোভন দেখাচ্ছে, মৃত্যু কবিকে ডাকছে, এবং এই ডাকার জন্যই, এই প্রলোভনের জন্যই কবি বলছেন যে আমি আই হ্যাভ বিন ইন হাফ আই হ্যাভ হাফ আই হ্যাভ বিন হাফ ইন লাভ উইথ ইজফুল ডেথ। কবি বলছেন যে আমি ইজফুল ডেথের বা শান্তিপ্রিয় মৃত্যুর প্রেমে পড়েছি অনেকবার। তাহলে অবশ্যই অ্যালিউরিং এসকেপ হবে সঠিক উত্তর। হুইচ কন্ট্রাস্ট ডাজ দ্য পোয়েম ইউজেস ইন দ্য পোয়েম? কবিতায় অনেকগুলো কন্ট্রাস্ট ব্যবহার করা হয়েছে। কন্ট্রাস্ট মানে হচ্ছে ডিকোটিমি বা বাইনারিজম ব্যবহার করা হয়েছে। এখানে কোনটা ব্যবহার করা হয়েছে? এই নিচের গুলোর মধ্যে কোন বাইনারিজম কবিতায় ব্যবহার করছেন? অপশন ওয়ান, ইউথ ভার্সেস ওল্ড এজ, আর্ট ভার্সেস নেচার, জয় ভার্সেস সরো। অপশন ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। দেখো, অনেক সময় একটা ভুল করে ফেলে অ্যাসপিরেন্টরা, কি করে, প্রথম অপশনটা পড়লাম, হ্যাঁ ইউথ ভার্সেস ওল্ড এজ তো রয়েছে কবিতায়, তাহলে আমি এটাকে সঠিক উত্তর করে দিয়ে চলে আসলাম। তারপরে একটু পরে যখন বাকিগুলো পড়ছি, তখন আমার গোল করা হয়ে গেছে। বাকিগুলো যখন পড়ছি দেখছি আরে এটাও তো রয়েছে, এটাও তো রয়েছে, তাহলে কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ। মাথায় রাখবে, সবগুলো প্রশ্ন, সবগুলো অপশন খুব ভালো করে পড়ে তারপরে উত্তর করবে। ঠিক আছে, পরের প্রশ্নে যাবো আমরা। পরের প্রশ্ন কি বলছে? দ্য স্পিকার অ্যাসোসিয়েটস ইনটক্সিকেশন উইথ। ইনটক্সিকেশন, ইনটক্সিকেশন কথার অর্থ কি? ইনটক্সিকেশন কথার অর্থ মাতালামি, মাতাল হয়ে যাওয়া। তো এই কবিতায় ওয়াইন নিয়ে একটা স্ট্যাঞ্জা কবি ডেডিকেট করেছেন, শুধুমাত্র ওয়াইনকে, ওয়াইনের ইফেক্টের
মাধ্যমে, ওয়াইনের মাধ্যমে, ওয়াইন খেয়ে ইনটক্সিকেটেড হয়ে কবি নাইটিঙ্গেলের জগতে পৌঁছতে চাইছেন। তাহলে এখানে ইনটক্সিকেশনের সঙ্গে কবি কোন জিনিসটাকে অ্যাসোসিয়েট করছেন? লাভ, ম্যাডনেস, রিলিফ ফ্রম সরো, এনলাইটমেন্ট। ম্যাডনেস কিন্তু না, লাভ না, এনলাইটমেন্ট না, সঠিক উত্তর হবে রিলিফ ফ্রম সরো। কবি মদ খেয়ে মাতাল হয়ে, ওয়াইন খেয়ে মাতাল হয়ে, ভিনটেজ ওয়াইন খেয়ে মাতাল হয়ে নাইটিঙ্গেলের রিয়ালমে পৌঁছতে চাইছেন, নাইটিঙ্গেলের কাছে যেতে চাইছেন, সমস্ত কিছু ভুলে যেতে চাইছেন, সরো ভুলে যেতে চাইছেন, মেলানকোলি ফিলিংস গুলোকে ভুলে যেতে চাইছেন। তাহলে অবশ্যই সঠিক উত্তর হবে রিলিফ ফ্রম সরো। দ্য পোয়েম বিগিনস ইন, কবিতাটা কেমন ভাবে শুরু হচ্ছে? বিগিনিংটা কি? আ ড্রিম। ইজ দিস আ ড্রিম অ্যালিগরি? নো, ড্রিম অ্যালিগরি না, কবিতায় ড্রিম বোঝাচ্ছে না। মিডিয়াস রেজ, মিডিয়াস রেজ তোমাকে বুঝতে হবে মিডিয়াস রেজ জিনিসটা কি। এটা একটা গ্রিক টার্ম, গ্রিক টার্ম, এর মানে হচ্ছে ইন দ্য মিডল অফ থিংস, ইন দ্য মিডল অফ থিংস। মিডিয়াস রেজ, যখন কোনো কবিতা, নাটক, গল্প বা উপন্যাস সেগুলো যখন মাঝখান থেকে শুরু হয় তখন সেটাকে আমরা বলতে পারি যে ইন মিডিয়াস রেজ টেকনিক ব্যবহার করা হয়েছে। ফ্ল্যাশব্যাক, কবি কি পিছনে যাচ্ছেন, স্মৃতি মন্থন করছেন? নাইটিঙ্গেলস পার্সপেক্টিভ, নাইটিঙ্গেলের পার্সপেক্টিভ থেকে কবিতাটা বলা হচ্ছে না, নাইটিঙ্গেলের পার্সপেক্টিভ থেকে বলা হচ্ছে না, কবি নিজের পার্সপেক্টিভ বলছেন। ফ্ল্যাশব্যাক নেই, তাহলে সঠিক উত্তর হবে মিডিয়াস রেজ। হ্যাঁ, কবিতাটাও কিন্তু মাঝখান থেকে শুরু হচ্ছে, কবি হঠাৎ করে এসে বলছেন মাই হার্ট এক্স। কেন এক্স করছেন, কিভাবে তিনি ওই জায়গায় পৌঁছলেন, কেন কি, কোনো ব্যাকগ্রাউন্ড আমাদেরকে জানানো হয়নি, জাস্ট কবি বলছেন যে আমার হৃদয় আজকে ব্যথিত, আনন্দে ব্যথিত। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর অবশ্যই হবে অপশন বি। চলো পরের প্রশ্ন আমরা যাব। পরের প্রশ্ন কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস দ্য পোয়েম স্ট্রাকচার। পোয়েমের স্ট্রাকচারটা কেমন? এটাও একটা স্টাইলিস্টিক অ্যানালিসিস থেকে প্রশ্ন। স্ট্রাকচারটা কেমন? ইরেগুলার রাইম রয়েছে, ইরেগুলার রাইম এন্ড মিটার। রাইম এন্ড মিটার তোমাদেরকে জানতেই হবে, মিটার কোন মিটারে লেখা, কোন রাইম স্কিম এখানে ব্যবহার করা হয়েছে মুখস্থ করে রাখবে। শুধু মুখস্থ করে থাকলেই হবে না, একদম অ্যানালিটিক্যালি বুঝতে হবে। দেখো এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে ডিরেক্টলি রাইম স্কিম জানতে চাইনি, মিটার জানতে চাইনি, আইএমবিক পেন্টামিটার বলে দেবে, না, হবে না। এখানে কিন্তু তোমাকে পড়তে হবে ফিক্সড স্ট্যান্ডার্ড লেংথ অ্যান্ড রেগুলার রাইম রয়েছে, হিরোইক কাপলেটস রয়েছে, ফ্রি ভার্স রয়েছে, এগুলো তো নেই, এটাও নেই। তাহলে সঠিক উত্তর হবে ফিক্সড স্ট্যান্ডার্ড লেংথ। প্রত্যেকটা স্ট্যান্ডার্ড যে লেংথ সেটা কিন্তু একদম ফিক্সড রয়েছে, এবং রাইম যেটা রয়েছে সেটাও কিন্তু রেগুলার রাইম রয়েছে। তাহলে অবশ্যই অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখো, দ্য ফ্রেজ প্লেন্টিভ অ্যান্থিম ইজ অ্যান এক্সাম্পল অফ। প্লেন্টিভ অ্যান্থিম এই ফ্রেজটাই কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? অ্যালিটারেশন, জাক্সটাপোজিশন, অক্সিমোরন, সিনেস্থেসিয়া। এগুলোর মধ্যে কোনটা? সিনেস্থেসিয়া তোমাকে বুঝতে হবে, যদি না বুঝতে পারো তাহলে তো, না জানো তাহলে এই প্রশ্নের উত্তর করতে অসুবিধা হবে। যখন একটা সেন্সের জিনিস আর একটা সেন্সকে আমি অ্যাট্রিবিউট করে দিই তখন সেটাকে আমি বলি সিনেস্থেসিয়া। ঠিক আছে, ক্লাসে এগুলো ভালো করে বুঝিয়েছি আমি, তাই আর এখানে অত সময় নষ্ট করছি না, তার কারণ ইউটিউবে আমাদের টাইম হচ্ছে লিমিটেড, তাই সেই লিমিটেড টাইমের মধ্যে আমরা আমাদের এই প্রশ্নগুলোতে ফোকাস করি। এখানে আমাদের সঠিক উত্তর হবে অক্সিমোরন। কেন অক্সিমোরন? অক্সিমোরন কাকে বলে? দুটো অপোজিট ওয়ার্ড, কমপ্লিটলি অপোজিট ওয়ার্ড যখন পাশাপাশি বসে, একদম পাশাপাশি বসে, মাঝখানে কোনো কিছু থাকবে না, মাঝখানে কোনো কিছু থাকবে না, তখন সেটাকে আমরা অক্সিমোরন বলবো। প্লেন্টিভ কথার অর্থ হচ্ছে, প্লেন্টিভ কথার অর্থ হচ্ছে মেলানকোলি, মেলানকোলি। আর অ্যান্থিম, অ্যান্থিম হচ্ছে সং অফ সেলিব্রেশন, অ্যান্থিম হচ্ছে সেলিব্রেশন। তাহলে একটা হচ্ছে মেলানকোলি আর আরেকটা হচ্ছে সেলিব্রেশন। একটা মেলানকোলি, মেলানকোলি মানে স্যাডনেস, আর সেলিব্রেশন মানে হ্যাপিনেস। তাহলে এই দুটো শব্দ অপোজিট শব্দ, সেগুলো পাশাপাশি বসেছে, একদম পাশাপাশি বসেছে, মাঝে কিচ্ছু নেই, তাহলে অবশ্যই এটা অক্সিমোরনের উদাহরণ। ঠিক আছে, এবার পরের প্রশ্নে চলো। পরের প্রশ্ন কি? হোয়াট ডাজ দ্য স্পিকার সাজেস্ট অ্যাবাউট দ্য লিমিটস অফ পোয়েট্রি। লিমিটস অফ পোয়েট্রি নিয়ে কবি আলোচনা করেছেন এবং সেই বিষয়ে কবির মতামত কি? পোয়েট্রি সলভস অল সরো, পোয়েট্রি আমাদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণার হচ্ছে অবসান বা সলিউশন, সেটা কি? না, এরকম সলিউশন কবি পায়নি পোয়েট্রির মাধ্যমে। পোয়েট্রি ইজ ইটার্নাল লাইক বার্ড সং, পোয়েট্রি হচ্ছে বার্ড সং এর মতো ইটার্নাল।
কবি বলেছেন একমাত্র একমাত্র বার্ড সঙ্গই ইটারনাল, বাকি মর্টাল যা কিছু আছে সবই কিন্তু ট্রানজিটরি। এবং এই কবিতা লেখার আগে কবি একটা কবিতার বই পাবলিশ করেছিলেন, যে কবিতার বইটা প্রচন্ড রকম ভাবে ক্রিটিসাইজ করা হয়েছিল বিভিন্ন ম্যাগাজিনে। সেই সময় যে ম্যাগাজিন রয়েছে, কোয়ার্টারলি ম্যাগাজিন বা ব্ল্যাকউড ম্যাগাজিন, এই সমস্ত ম্যাগাজিনে কবির যে পোয়েমস এন্ডিমিয়ান যে বইটা তিনি লিখেছিলেন, সেই এন্ডিমিয়ান বইকে প্রচুর পরিমাণে অ্যাটাক করা হয়েছিল। তাই কবির মনে হয়নি যে পোয়েট্রি ইজ ইটার্নাল লাইক দ্য বার্ড সং। পোয়েট্রি ফেলস টু ফুললি এসকেপ মর্টালিটি। ইয়েস, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যে সবগুলো অপশন কি সি রাখা হয়েছে নাকি? আমি দেখছি সবগুলো শুধু সি হয়ে যাচ্ছে। যাই হোক, আমার এটা সেটিং করতে হয়তো ভুল হয়ে গেছে। তো পোয়েট্রি ফেলস টু ফুললি এসকেপ মর্টালিটি, একটু আগে আলোচনা করলাম যে কবিতা আমাদেরকে ক্ষণস্থায়ী এসকেপ দিতে পারে, কিন্তু মর্টালিটিকে আমরা এসকেপ করতে পারি না। কবিতার মাধ্যমে আমরা ইমমর্টাল স্টেট গেইন করতে পারি না। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, পোয়েট্রি কজেস ডেসপায়ার। না, পোয়েট্রি ডেসপায়ার কজ করে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট দেখো, দ্য ফ্রেজ ডিসিভিং এলফ রেফার্স টু। ডিসিভিং এলফ কাকে বলা হয়েছে, কাকে অ্যাড্রেস করা হয়েছে এই ফ্রেজটার মাধ্যমে? দ্য বার্ড, বার্ডকে কি ডিসিভিং এলফ বলা হয়েছে? ফ্যান্সি, ডেথ, নেচার। যারা কবিতার লাইনগুলো পড়েছে ভালো করে, বারবার বারবার রিভাইজ করেছে, তারা একবার দেখলেই বুঝতে পারবে উত্তর হবে ফ্যান্সি। ফ্যান্সিকে বলছে ডিসিভিং এলফ। কেন বলছে? তার কারণ ফ্যান্সি তাকে হেল্প করতে পারছে না। ফ্যান্সি কথার অর্থ হচ্ছে ইমাজিনেশন। ইমাজিনেশন, আমাদের যে কল্পনা শক্তি, সেই কল্পনা শক্তির মাধ্যমে কবি চেয়েছিল যে সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, মিজারি, সাফারিং যা কিছু আছে সব তিনি ভুলে যাবেন। কিন্তু ভুলে গিয়েছিলেনও, নাইটিঙ্গেলের জগতে পৌঁছেও গিয়েছিলেন। তারপরে ফোরলোন শব্দের মাধ্যমে তার যে জীবনের যে কষ্ট, যন্ত্রণা, সেগুলোর কথা মনে পড়ে যায়, তিনি আবার তার সোল সেলফে ফিরে আসেন। তাহলে একটা ট্রানজিটরি রিলিফ দিচ্ছেন কবিকে, তার জন্যই ফ্যান্সিকে তিনি ডিসিভিং এলফ বলছেন। ওকে, পরের প্রশ্নে যাব আমরা। দেখো, হোয়াই ইজ দ্য নাইটিঙ্গেল কল্ড ইমমর্টাল? নাইটিঙ্গেল একটা রক্ত মাংসে গড়া পাখি, তাকে কবি ইমমর্টাল কেন বলছেন? নাইটিঙ্গেলকে কেন ইমমর্টাল বলছেন? একটা নাইটিঙ্গেল পাখির আয়ু কতদিন? তারপরে তো একদিন না সে একদিন সে মারা যাবে। তারপরেও নাইটিঙ্গেলকে বলছেন বার্ড দাও ওয়াজ নট বর্ন ফর ডেথ, ইমমর্টাল বার্ড। কেন বলছেন? ইট ক্যানট ডাই, ইট ক্যানট ডাই, ইট ক্যান ডাই, অবভিয়াসলি ইট ক্যান ডাই। তাহলে এটা সঠিক উত্তর হবে না, ইট ইজ ডিভাইন। আর ডিভাইন হলে সেটাকে আমরা ইমমর্টাল বলতে পারি। তো নাইটিঙ্গেল কি ডিভাইন? ইট সং ট্রান্সেন্ড জেনারেশন। এর যে সং, সেই সংটা জেনারেশনের পর জেনারেশন ধরে চলে আসছে। ইট ব্রিংস রেজারেকশন। রেজারেকশন মানে হচ্ছে পুনর্জন্ম। নাইটিঙ্গেল আমাদের জীবনে পুনর্জন্ম নিয়ে আসে, তাই বলছে না, এই কথা বলা হয়নি। আর এখানে ডিভাইন অপশনটা যদিও কাছাকাছি যাচ্ছে, কিন্তু তবুও এটা একদম সঠিক উত্তর হচ্ছে না। একদম সঠিক উত্তর হচ্ছে, কবি যে এক্সপ্লেনেশনটা দিয়েছেন সেটা আমাদেরকে নিতে হবে। যে কবি বলছেন যে এই সেম গান একদম এনশিয়েন্ট টাইমসদের রাজা প্রজাদের মুগ্ধ করেছিল, মধ্যযুগে সেই ক্যাপটিভ লেডিকে মুগ্ধ করেছিল, তারপরে আজকে আমাকেও মুগ্ধ করছে এবং ভবিষ্যতেও মুগ্ধ করবে। তার কারণ এই যে সং, সং কিন্তু কখনোই মরবে না। পাখিটা, ওই পার্টিকুলার ইন্ডিভিজুয়াল বার্ডটা মরে যেতে পারে, কিন্তু নাইটিঙ্গেল এজ এ ক্লাস অফ বার্ড, সেই ক্লাস অফ বার্ড তারা কিন্তু কখনোই মরবে না। স্পেসিস অফ বার্ড, সেই স্পেসিসটা কিন্তু এখনো চলছে, এখনো কিন্তু নাইটিঙ্গেল গান গাইছে। তাহলে অবশ্যই অপশন সি হবে সঠিক উত্তর। হাউ ডাজ কিডস পোর্ট্রে হিউম্যান কনসাসনেস? হিউম্যান কনসাসনেসকে কবি কেমন ভাবে পোর্ট্রে করছেন? অ্যাজ এম্পাওয়ারিং, অ্যাজ ফ্রিইং, অ্যাজ বার্ডেনসাম অ্যান্ড আইসোলেটিং, অ্যাজ নোবেল। হিউম্যান কনসাসনেসকে কবি বার্ডেনসাম এবং আইসোলেটিং হিসাবে প্রেজেন্ট করছেন। দ্য ডাল ব্রেন রিটার্ডস, এরকম একটা ফ্রেজ রয়েছে না? সেই ডাল ব্রেন রিটার্ডস বলতে একটা ডাল বলতে বার্ডেনসাম বোঝাচ্ছে, আইসোলেটিং কে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর অপশন সি হবে, এগুলো হবে না। চলো পরের প্রশ্নে। রেটোরিক্যাল কোয়েশ্চেন্স এট দ্য এন্ড শো। লাস্টের যে রেটোরিক্যাল কোয়েশ্চেন রয়েছে সেই প্রশ্নের মিনিংটা কি? হোপ এর মাধ্যমে কবি কি দেখাতে চাইছেন? হোপ দেখাতে চাইছেন, সার্টেনটি বা নিশ্চিত কোনো কিছু দেখাতে চাইছেন, কনফিউশন অ্যান্ড আনরিজলভ টেনশন, এটা কনফিউশন দেখাতে চাইছেন, ডিটারমিনেশন দেখাতে চাইছেন, দৃঢ়তা দেখাতে চাইছেন। লাস্টের যে লাইন সেটা আমাদেরকে বুঝতে হবে। ডু আই
ডু আই ওয়েক অর ওর অ্যাসলিপ, এরকম একটা লাইন রয়েছে, ডু আই ওয়েক অর অ্যাসলিপ, এরকম একটা লাইন রয়েছে। তো এই লাইনের মাধ্যমে অবশ্যই কনফিউশন এবং অ্যাম্বিগুইটি বোঝাচ্ছে, আনরিজলভ টেনশন বোঝাচ্ছে। ঠিক আছে, কবিতাটা কিন্তু একদম কোনো রেজলিউশন নিয়ে, কোনো হোপ নিয়ে শেষ হচ্ছে না, বরং কবির মনে একটা কনফিউশন নিয়ে শেষ হয়ে যাচ্ছে। হোয়াট ইজ দ্য স্পিকার আলটিমেটলি লেফট উইথ অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম? কবির যখন কবিতাটা শেষ হচ্ছে, কবির মানসিক অবস্থা কেমন, বা কবির কাছে কি থাকছে? নিউ আন্ডারস্ট্যান্ডিং, কবি একটা নতুন কিছু বুঝতে পারছেন এই কবিতার মাধ্যমে। পার্মানেন্ট ট্রান্সফরমেশন, কবির মধ্যে একটা ট্রান্সফরমেশন চলে আসছে, একটা পরিবর্তন চলে আসছে এই কবিতার মাধ্যমে। হিজ আইসোলেটেড সোল সেলফ, তিনি তার আবার সেই পুরোনো পুরোনো যে সেলফ, সোল মানে হচ্ছে লোনলি, লোনলি সেলফে ফিরে আসছেন। গিফট ফ্রম দ্য বার্ড, এবং বা লাস্টের যে অপশন সেটা বলছে যে কবি কি কবিতার শেষে বার্ডের কাছ থেকে কোনো গিফট পাচ্ছেন? না, গিফট পাচ্ছেন না। পার্মানেন্ট ট্রান্সফরমেশনও হচ্ছে না, কোনো নিউ আন্ডারস্ট্যান্ডিংও হচ্ছে না। জাস্ট তার যে পুরনো সেলফ, সেই পুরনো সেলফে কবি আবার ফিরে আসছেন। ঠিক আছে, পুরনো সেলফে ফিরে আসছেন, অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলছে? হোয়াট ডাজ লেথে ওয়ার্ডস রেফার টু? তো লেথে ওয়ার্ডস যে ফ্রেজটা রয়েছে, এটা মিনিং কি? এটা কোন জিনিসটাকে রেফার করছে? স্লিপকে রেফার করছে, দ্য মিথোলজিক্যাল রিভার অফ ফরগেটফুলনেস, টাইপ অফ ওয়াইন, ডেথ ইটসেলফ। তোমরা যারা এই কবিতাগুলো পড়েছো, লেথে ওয়ার্ডস প্রথম স্ট্যান্জাতেই রয়েছে, স্লিপকে বোঝাচ্ছে না, টাইপ অফ ওয়াইনও না, ডেথ না, জাস্ট হবে একটা মিথোলজিক্যাল রিভার অফ ফরগেটফুলনেস। গ্রিক মিথোলজি অনুযায়ী হেলে তিনটে রিভার রয়েছে, তিনটে রিভারের একটা হচ্ছে লেথে, হচ্ছে লেথে। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি। ইজ দ্য ব্লাশফুল হিপোক্রিন? ব্লাশফুল হিপোক্রিন বলতে কি বোঝানো হচ্ছে, বা ব্লাশফুল হিপোক্রিন জিনিসটা কি? এ ফ্লাওয়ার, আ মিথিক্যাল ড্রিঙ্ক, আ পোয়েটিক স্প্রিং অফ ইন্সপিরেশন, আ মিউজিক্যাল বার্ড। হিপোক্রিন হচ্ছে একটা ঝর্ণা, তাই না? একটা ফাউন্টেন, যে ফাউন্টেনটা রয়েছে মাউন্ট হেলিগনে, যেটাতে বিলিভ করা হয় অ্যাকর্ডিং টু গ্রিক মিথোলজি, এটা ইট ইজ বিলিভ দ্যাট ইফ উই ড্রিঙ্ক দ্য ওয়াটার ফ্রম দিস ফাউন্টেন উই গেট ইন্সপিরেশন, উই গেট আর্টিস্টিক ইন্সপিরেশন। তাহলে সঠিক উত্তর হবে আ পোয়েটিক স্প্রিং অফ ইন্সপিরেশন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখবো এবার। দ্য ওয়ার্ড স্পেক্টার থিন ইউথ সাজেস্ট? স্পেক্টার থিন ইউথ এই শব্দটার মাধ্যমে কি বোঝাতে চাইছেন কবি? ইউথ অ্যাজ ট্রান্সপারেন্ট, ঘোস্ট লাইক ফ্রেজিলিটি অ্যান্ড ডেথ, পেল বিউটি, ফিয়ারফুল ইম্যাচুরিটি। তোমরা যারা কবিতাটা পড়েছো তারা বুঝতে পারছো যে এটার মাধ্যমে স্পেক্টার কথার অর্থই জানো, স্পেক্টার কথার অর্থ হচ্ছে কঙ্কাল। তাহলে এখানে অবশ্যই একটা ঘোস্ট লাইক, স্পিরিট লাইক ব্যাপার তিনি বোঝাতে চাইছেন, ঘোস্ট লাইক ফ্রেজিলিটি অ্যান্ড ডেথ, এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখো, ডার্কলিং আই লিসেন ইনক্লুডস হুইচ আনকমন ওয়ার্ড ইউজ? কবিতায় বিভিন্ন রকম আনকমন ওয়ার্ড ইউজ ব্যবহার করা হয়েছে, ইনভার্সন ব্যবহার করা হয়েছে অনেক জায়গায়। তো এই জায়গাটা কি ব্যবহার করা হয়েছে? ডার্কলিং আই লিসেন, ইনভার্সন, জাক্সটাপোজিশন, আর্কেইক অ্যাডজেক্টিভ, মেটোনিমি। এখানে তোমরা মাথায় রাখবে এই যে ডার্কলিং শব্দটা, এটা একটা আর্কেইক অ্যাডজেক্টিভ, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি, এবং এটা অ্যাডভার্ব হিসাবেও ব্যবহার করা হয়, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নে আমরা যাবো এবার। দেখো, প্যাস্টোরাল ইগল্যান্টাইন সাজেস্ট। প্যাস্টোরাল ইগল্যান্টাইন এই যে শব্দটা রয়েছে, এটার মাধ্যমে কবি কি বোঝাতে চাইছেন? রিলিজিয়ানকে ইন্ডিকেট করছেন, না সিম্পলিসিটি অ্যান্ড নেচারকে ইন্ডিকেট করছেন? ডেঞ্জার, লস্ট প্যারাডাইস, কোনটাকে ইন্ডিকেট করছেন? তোমাদেরকে জানতে হবে প্যাস্টোরাল কথার অর্থ হচ্ছে গ্রাম্য সেটিং, রাখাল বালক থাকবে সেখানে, বিভিন্ন ভেড়ার পাল থাকবে, নদী থাকবে, এইরকম বিষয়গুলোকে আমরা প্যাস্টোরাল বলতে পারি, বা গ্রামের কোনো একদম সেটিংকে আমরা প্যাস্টোরাল বলতে পারি। তাহলে অবশ্যই প্যাস্টোরাল মিনিং হচ্ছে সিম্পলিসিটি অ্যান্ড নেচার, যেখানে প্যাস্টোরাল থাকবে সেখানে কিন্তু সিম্পলিসিটি এবং নেচারকে বোঝানো হবে। দ্য রিপিটেশন অফ অ্যাডিউ অ্যাডিউ ইজ অ্যান এক্সাম্পল অফ, এই যে অ্যাডিউ অ্যাডিউ পরপর রিপিট করা হয়েছে কবিতায়, এটা কোন ফিগার অফ স্পিচের এক্সাম্পল? এখানে অপশনগুলো দেখো, এপিফোরা, অ্যানাডিপ্লোসিস, এপিজিউক্সিস, সিনেকডোকি। সিনেকডোকি টার্মটা তোমরা সবাই হয়তো শুনেছো, কিন্তু বাকি যে তিনটে টার্ম রয়েছে, এই তিনটে টার্ম তোমরা জানো, তিনটে ফিগার অফ স্পিচই কিন্তু রিপিটেশনকে বোঝায়, কিন্তু বিভিন্ন রকমের রিপিটেশনকে বোঝায়।
তাহলে এপিফোরা তোমাদের জানতে হবে, এগুলো একদম আনকমন ফিগার অফ স্পিচ, এইগুলো প্রত্যেকটা বইয়ে কিন্তু পাবে না তোমরা। এগুলো পড়তে গেলে তোমাদেরকে একটু অ্যাডভান্স লেভেলের বই পড়তে হবে, একটু অন্যরকম জায়গা থেকে সোর্স থেকে তোমাদেরকে জানতে হবে। তাহলে এপিফোরা কাকে বলে? এপিফোরা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এপিফোরা জিনিসটা কি। যখন কোনো ক্লজের বা সেন্টেন্সের লাস্টের পার্টটুকু বারবার রিপিট হয়, লাস্টের পার্টটুকু সেন্টেন্সের লাস্ট শব্দটা ধরো রিপিট হচ্ছে, প্রত্যেকটা একটা সেন্টেন্স একটা শব্দ দিয়ে শুরু হচ্ছে, পরের সেন্টেন্সটাও সেম শব্দ দিয়ে যখন শুরু হবে তখন সেটাকে আমরা বলবো এপিফোরা। ঠিক আছে, মাথায় রাখবে এটা। পরেরটা দেখো অ্যানাডিপ্লোসিস। অ্যানাডিপ্লোসিস কাকে বলে? যখন কোনো ক্লজের লাস্ট পার্টটা পরের ক্লজের কোনো একটা জায়গায় রিপিট হচ্ছে তখন সেটাকে আমরা বলবো এপিফোরা। যেমন ধরো আমি বললাম আই ভিজিটেড আ ক্যাফে, শি ওয়াজ ওয়েটিং ইন দ্য ক্যাফে। এই যে ক্যাফে শব্দটা বারবার আমি রিপিট করছি, পরের ক্লজে আবার যদি ক্যাফে ইউজ করি তাহলে সেটাকে আমরা বলবো অ্যানাডিপ্লোসিস। তাহলে এখানে কি সেই রকম হচ্ছে না, এখানে এখানে অন্যরকম রিপিটেশন রয়েছে, এটাকে আমরা বলবো এপিজিউক্সিস। এপিজিউক্সিস কাকে বলে? যখন দুটো ওয়ার্ড বা একটা ওয়ার্ড রিপিট হচ্ছে কিন্তু তার মাঝখানে কোনো কিছু থাকছে না, উইদাউট এনি ইন্টারভেনশন, যখন কোনো রিপিটেশন আমরা দেখতে পাই তখন সেটাকে আমরা বলি এপিজিউক্সিস। তাহলে এই সমস্ত টার্মস গুলো তোমাদের জানতে হবে, আর জানার জন্যই তোমরা আমাদের এই ব্যাচে এনরোল হতে পারো। এই সমস্ত যত আনকমন কিছু আছে, যত অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন আছে, সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের স্টুডেন্টসদের প্রোভাইড করি। তো চলো এবার পরের প্রশ্নে যাব আমরা। দ্য টার্ম নেগেটিভ ক্যাপাবিলিটি ওয়াজ কয়েন্ড বাই। এই টার্মটা নেগেটিভ ক্যাপাবিলিটি টার্মটা কে কয়েন করেছে? এই কবিতার যে ব্যাকগ্রাউন্ড লেকচারটা আমি দিয়েছি এই ইউটিউব চ্যানেলে আমরা ফ্রিতে দিয়েছি, ওটা পেড ব্যাচের ক্লাস, কিন্তু অ্যাজ এ ডেমো ক্লাস আমরা এই ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে, ক্লাসটা এখানে আপলোড করা হয়েছে। সেখানে কিন্তু ডিটেলসে নেগেটিভ ক্যাপাবিলিটি বা পুরো ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে নেগেটিভ ক্যাপাবিলিটি কাকে বলে, কিভাবে এই নেগেটিভ ক্যাপাবিলিটি টার্মটা এসেছে এবং এগুলোর মাধ্যমে অন্যান্য রাইটাররা কিভাবে ইনফ্লুয়েন্স হয়েছে, সমস্তটাই কিন্তু আলোচনা করা হয়েছে। তাহলে তোমরা মাথায় রাখবে নেগেটিভ ক্যাপাবিলিটি টার্মটা কিটস কয়েন করেছিল, জন কিটস নিজে কয়েন করেছিল শেক্সপিয়ারের ওয়ার্কস কে বোঝাতে গিয়ে। শেক্সপিয়ারের ওয়ার্কসকে, শেক্সপিয়ারের যে নাটকগুলো রয়েছে সেই নাটকগুলোকে শেক্সপিয়ারের যে জিনিয়াস, সেই জিনিয়াস বোঝাতে গিয়ে, তার যে মানে আর্টিস্টিক মাস্টারি, সেইটা বোঝাতে গিয়ে কিন্তু জন কিটস নেগেটিভ ক্যাপাবিলিটি টার্মটা ব্যবহার করেছিলেন। ওড টু আ নাইটিঙ্গেল ফোকাসেস অন। ওড টু আ নাইটিঙ্গেল কবিতাটা নিচের কোন বিষয়টাতে ফোকাস করছে বেশি করে? হাউ প্লেজার্স আর ফ্লিটিং অ্যান্ড লাইফ ক্যান নট কন্টিনিউ ফর এভার, দ্য ফল অফ ম্যান ইনটু সিন, the futility of artistic creation, the unfortunate conclusion of the French Revolution. ফ্রেঞ্চ রেভলিউশনের কনক্লুশন সেটা কিন্তু এই কবিতার বিষয়বস্তু না। এমনকি কিটসের বেশিরভাগ কবিতায় বা কোনো কবিতাতেই আমরা ফ্রেঞ্চ রেভলিউশনের রেফারেন্স সেভাবে দেখতে পাই না। ফিউটিলিটি অফ আর্টিস্টিক ক্রিয়েশন সেটাও কিন্তু এখানে বলেনি সেইভাবে। ফল অফ ম্যান ইনটু সিন, মানুষ পাপে পড়ে যাচ্ছে, এগুলো কিন্তু এখানে বলা হয়নি। এখানে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট যে অপশনটা হবে সেটা হচ্ছে অপশন এ, হাউ প্লেজার্স আর ফ্লিটিং। আমাদের লাইফে যে হ্যাপিনেসটা রয়েছে, প্লেজার্স বা জয় রয়েছে, সেটা হচ্ছে মর্টাল জয়, এবং মর্টাল জয় সবসময় হচ্ছে ট্রানজিটরি, ফ্লিটিং। ঠিক আছে, সবসময় পালিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। লাইফ ক্যানট কন্টিনিউ ফর এভার, অ্যাজ উই আর মর্টালস আওয়ার লাইফ মাস্ট এন্ড অ্যাট এ টাইম। ঠিক আছে, একটা সময় কিন্তু আমাদের জীবন থেকে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ। এরপরে আমরা লাস্ট স্লাইডে দেখব লাস্ট দুটো প্রশ্ন। হোয়াট ডাজ দ্য ফ্রেজ সফট ইনসেন্স সিগনিফাই? এই ফ্রেজটার সিগনিফিকেন্স কি? সফট ইনসেন্স ফ্রেজটার সিগনিফিকেন্স কি? প্ল্যান্টস দ্যাট প্রডিউস প্লেজেন্ট স্মেল, দ্য স্মেল অফ স্ট্রং অ্যারোমা, সুইট সাউন্ড অফ দ্য নাইটিঙ্গেল সং, প্যালেটেবল পট হার্ব। তোমরা জানো এই সফট ইনসেন্স শব্দটার মাধ্যমে কবি সেই সমস্ত ফুলগুলোকে বলছেন যে ফুলগুলো থেকে একটা ডিলাইটফুল গন্ধ বা স্ট্রং সেন্ট বেরিয়ে আসে। তাহলে এখানে সঠিক অপশন হবে প্ল্যান্টস দ্যাট প্রডিউস প্লেজেন্ট স্মেল, একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে এই যে ফুলগুলো থেকে, সেগুলোকে কবি সফট ইনসেন্স হিসাবে উল্লেখ করেছেন। পরের প্রশ্ন, লাস্ট প্রশ্নটা দেখে নাও। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ ফাস্ট ফেডিং? কবিতায় ফাস্ট ফেডিং হিসেবে নিচের কোনটাকে ডেসক্রাইব করা হয়েছে? তাহলে কবিতাটা কিন্তু বারবার
তোমাদেরকে পড়তে হবে, রিভাইজ করতে হবে, তবেই কিন্তু এগুলো মনে থাকবে। মাস্ক রোজকে কি বলা হয়েছে, ইগ্ল্যান্টাইনকে কি বলা হয়েছে, থিকেট বা ভায়োলেটকে কি বলা হয়েছে, সেগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে ফার্স্ট ফেডিং বলা হয়েছে ভায়োলেটকে, ফার্স্ট ফেডিং ভায়োলেট। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের 40টা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ ফ্রম দ্য পোয়েম ওড টু আ নাইটিঙ্গেল বাই জন কিটস। তোমরা কোয়েশ্চেনের লেভেল দেখেই বুঝতে পেরেছো যে কেমন ভাবে বাছাই করে আমরা কোয়েশ্চেনগুলো সেট করেছি। এরকম বাছাই করা এবং স্ট্রং এবং কমপ্লেক্স অপশনের সঙ্গে যদি তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, তাহলে আমাদের এমসিকিউ সিরিজ রয়েছে, সেই এমসিকিউ এর ব্যাচেও তোমরা এনরোল হতে পারো। আর যদি পুরো কবিতাটাকে একদম লাইন বাই লাইন পড়ে মক টেস্ট দিয়ে লাইভ ক্লাস করতে চাও, তাহলে সেক্ষেত্রে আমাদের যে কমপ্লিট ব্যাচ রয়েছে সেই ব্যাচেও এনরোল হতে পারো। সেখানে আমরা উইকলি 4খানা মক টেস্ট এবং লাইভ ক্লাস দিচ্ছি। প্রচুর লাইভ ক্লাস থাকছে, টিচারের সঙ্গে সরাসরি কথা বলতে পারবে, তোমার ডাউট ক্লিয়ার করে নিতে পারবে, সমস্ত কিছু থাকছে। আরো বিশদে জানতে তোমরা এই দুটো নাম্বারে যে কোনো একটাতে কল করতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বার 7029994832, এই নাম্বারে কল করতে পারো, অথবা 9641952912, এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে তোমরা কল করে ডিটেলস জেনে নিতে পারো কোর্স সম্পর্কে এবং অ্যাডমিশন হয়ে যেতে পারো। তোমার এসএলএসটি ইংলিশ প্রিপারেশনকে যদি বুস্ট করতে চাও, একদম সঠিকভাবে সঠিক দিশায় যদি এগিয়ে যেতে চাও, তাহলে অবশ্যই আমাদের ব্যাচে তোমরা এনরোল করতে পারবে এবং এই ব্যাচে তোমরা একদম বেস্ট প্রিপারেশন পেয়ে যাবে। ঠিক আছে, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সঠিকভাবে প্রিপারেশন নিতে থাকো। গুড বাই।